নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমাদিত্য। আমার বাংলা আজ শুরুতেই যে খবরের দিকে চোখ রাখবো, বীরভূমের খবর। পথ দুর্ঘটনা এবং তাতে 6 জনের মৃত্যু। মোহাম্মদবাজারের কাছে যাত্রীবাহী গাড়ি এবং বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান গাড়ির 5 জন যাত্রী, গুরুতর আহত হন আরও 4 জন। এদেরকে ভর্তি করানো হয়েছে সিউড়ি হাসপাতালে। সুপ্রতিম দাস আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন ফোনে, কথা বলে নেব তার সঙ্গে সরাসরি। কিভাবে ঘটলো দুর্ঘটনাটি, কি জানতে পারছো এখনো পর্যন্ত? দেখো, ঘটনাটি ঘটেছে বীরভূমের মোহাম্মদবাজারের 14 নম্বর জাতীয় সড়কে, এবং যেটা জানা গেছে যে বীরভূমের মোহাম্মদবাজার থেকে একটি বোলেরো গাড়ি, তারা বহরমপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন, এবং সেই সময় রামপুরহাট থেকে শিউড়িগামী একটি বাস বীরভূমের 14 নম্বর জাতীয় সড়কে মোহাম্মদবাজারের গনপুর জঙ্গলের কাছে মুখোমুখি সংঘর্ষ হয়, এবং সংঘর্ষ এতটাই গুরুতর হয় যে বাসটি জঙ্গলের মধ্যে পড়েছে এবং তার সঙ্গে বোলেরোর গাড়িটিও কিন্তু জঙ্গলের মধ্যে পড়ে যায়। এবং তাদের গাড়ির মধ্যে থাকা প্রথমে গাড়ির মধ্যে থাকা বেশ কয়েকজন, তাদের মধ্যে 5 জনের ঘটনাস্থলে মৃত্যু হয়, এবং এরপরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়, এবং এইমাত্র কিছুক্ষণ আগে আরেকটি খবর পাওয়া গেছে যে আরও একজনের মৃত্যু হয়েছে। ধন্যবাদ তোমাকে সুপ্রতিম। 7 জনের তাহলে দাঁড়ালো, 7 জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। বীরভূমের মোহাম্মদবাজারের যে ঘটনা, ইতিমধ্যেই 7 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহতরা ভর্তি সিউড়ি হাসপাতালে। এবার যে খবরের দিকে চোখ রাখবো, প্রচারে বেরিয়ে হেনস্থার মুখে পড়লেন লক্ষণ শেঠ। হলদিয়ার চৈতন্যপুরের মোড়ের ঘটনা। সভা করার কথা ছিল তমলুকের কংগ্রেস প্রার্থী লক্ষণ শেঠের। লক্ষণের দাবি, তৃণমূল মঞ্চ ভেঙে দেওয়ায় মিছিল করেন তার সমর্থকরা। এই মিছিলের শেষেই আচমকা তাদের তাড়া করেন একদল মানুষ। হামলার অভিযোগ লক্ষণ শেঠের মিছিলের উপর। হলদিয়ার চৈতন্যপুরের মোড়ের ঘটনা। কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন লক্ষণ শেঠ এবং তার এই মিছিলেই হামলা চলেছে বলে তিনি অভিযোগ করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত ভৌমিক। সুজিত, ঘটনা সম্পর্কে জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল লক্ষণ শেঠের, যেখানে তিনি কংগ্রেস প্রার্থী হিসেবে চৈতন্যপুর মোড়েই সভা করতে চেয়েছিলেন, এবং সেই মতো তিনি প্রস্তুতিও নিয়েছিলেন, বা তার যারা কংগ্রেস নেতৃত্ব যখন আজকে এসে দেখেন যে সভা করবার জন্য, তখন দেখেন যে মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে, এবং মঞ্চর সামনে অন্য মঞ্চ একটি বেঁধে দেওয়া হয়েছে। এর ফলে তিনি সভা করার ক্ষেত্রে তার বাধা হয়, এবং তারপরে তিনি মিছিল করতে শুরু করেন অনুগামীদের নিয়ে। ধন্যবাদ সুজিত। ভোটের মুখে দিলীপের হুঙ্কার, রামনবমীতে অস্ত্রসহ মিছিল হবে। অস্ত্রসহ মিছিলের হুঙ্কার দিলীপের। প্রশাসনকে চ্যালেঞ্জ বিজেপির রাজ্য সভাপতির। বাধা দিলে উত্তর পাবে প্রশাসন। রামনবমী ঘিরে খুব স্বাভাবিকভাবেই এর ফলে অশান্তির আশঙ্কা বাড়ল। সমাজের থাকবে, আমরা সেই শোভাযাত্রায় থাকবো, সবাই থাকবে, আমরাও থাকবো। যেখানে অস্ত্র থাকে থাকবে। অস্ত্রটা তো দুর্গাপূজা হবে, হাতিয়ার থাকবে না, তাহলে দশপ্রহরণ ধারিণী দুর্গাকে বলবো কি করে? তার পরিণাম ভুগতে হবে রাজ্য প্রশাসনকে। যেমন দুর্গাপূজা বন্ধ করতে গেলে গিয়ে হাইকোর্টে থাপ্পড় খেতে হয়েছে, এখানে নির্বাচনটা সামনে আছে ভেবে যেন করেন, পাবলিকের থাপ্পড় খেলে উঠে দাঁড়াতে পারবেন না। দিলীপ ঘোষের হুঙ্কারের আবার পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। আমরা ফোনে কথা বলেছিলাম তার সঙ্গে। বড় কথা তো অনেকদিন ধরেই বলে আসছে, তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় রাজনৈতিক সম্মানটা পাচ্ছে। সেই সুযোগ নিয়ে এই যত রকম অসাংবিধানিক, অসংযোজনমূলক কুকথা এবং প্ররোচনা করছে নির্বাচন কমিশন, এই কথা বলার পরও তাকে স্বতঃপ্রণোদিত ভাবে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না, সেইটা আমাদের কাছে বড় প্রশ্ন হচ্ছে। যে খবরে এবার চোখ রাখবো, সিইও আরিজ আফতাবকে অপসারণের দাবিতে বিক্ষোভ বিজেপির। অতিরিক্ত সিইও সঞ্জয় বসুকেও অপসারণের দাবি তোলা হয়েছে। পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের বিরুদ্ধেও ক্ষোভ। রাজ্যে প্রথম দফা নির্বাচনের পরই নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতে বিজেপি। কোচবিহারের 297টি বুথে পুনর্নির্বাচনের দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় বিজেপির প্রতিনিধি দল। মুকুল রায়ের নেতৃত্বে আজ দুপুরে আরিজ আফতাবের দফতরের ভিতরে মেঝেতে বসে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। সে সময় মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে রীতিমতন তর্কাতর্কি হয় মুকুল রায়ের। ঘটনার পর সিইওর নিরাপত্তা বাড়ানো হয়েছে, দফতরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।
তাহলে লোকসভা নির্বাচনকে ডেফার্ড করুন। আমরা কথা বলেছিলাম তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে এই গোটা বিষয়টি নিয়ে। কি বলেছেন তিনি শুনবো। অনেকদিন ধরেই অনেক কিছুই চাচ্ছে এবং চাওয়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে পাচ্ছে বলে তাদের চাওয়াটা বড়। কচু কাটতে কাটতে এখন মানুষ কাটবার চেষ্টা করছে। অদ্ভুত ধরনের রাজনৈতিক দল সার্কাসে নাম লেখাতে পারে। কোচবিহারের বেশ কয়েকটি বুথে আবার ভোটের সম্ভাবনা। 297টি বুথে পুনর্নির্বাচনের দাবি ইতিমধ্যেই জানিয়েছে বিজেপি। পুনর্নির্বাচনের দাবি রয়েছে বামেদের পক্ষ থেকেও। প্রথম দফার ভোটের পর কোচবিহারে জেলা শাসকের দফতরে ধর্নাতে বসেছিল বিজেপি। নিশীথ প্রামাণিকের দেহরক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কিও হয়। অতিরিক্ত পুলিশ সুপার এবং কোতোয়ালি থানার আইসির 144 ধারা ভাঙার জন্য অভিযোগ দায়ের করে পুলিশে। বিজেপি সিপিএম এর দাবি, পুলিশের অভিযোগ খতিয়ে দেখছেন নির্বাচন কমিশন। কোচবিহার পলিটেকনিক কলেজে ম্যারাথন বৈঠকে জেলা শাসক, রিটার্নিং অফিসার, অবজারভার এবং পুলিশ সুপার। বৈঠকের পর রিপোর্ট জমা দেওয়া হবে নির্বাচন কমিশনে। সেই রিপোর্টের ভিত্তিতেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেবে কমিশন। এদিকে তাদের দাবি মানা না হলে আরো বড় আন্দোলনের হুমকি কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের। বলে এসেছি, জেলা শাসক সম্পূর্ণভাবে পক্ষপাত দুষ্ট এবং এখনো একই কথাই বলবো। যেখানে ইভিএম ভাঙচুর হয়ে গেল, যেখানে আজকে আমাদের মহিলা ভোটার যারা রয়েছে তারা ভোট দান করতে পারছেন না, যেখানে বিভিন্ন বুথে আমরা দেখেছি যে কিভাবে রিগিং করা হয়েছে, ছাপ্পা দেওয়া হয়েছে, কাছে যা হিসেবে এসছে তাতে প্রায় 297টা বুথ যেখানে মারাত্মকভাবে রিগিং হয়েছে, মারাত্মকভাবে ছাপ্পা হয়েছে, ভোটারদের ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি, এরকম আমাদের কাছে 297টা বুথের লিস্ট এসছে এবং আমরা এই 297টা বুথের কিন্তু আমরা রিপোলিং দাবি করছি। এদিকে এই পুনর্নির্বাচনের দাবি নিয়ে শাসক বিরোধী চাপানুতর। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোটের পরেও লাভ হয়নি বিজেপির। এবার ভারতীয় সেনার রাফাল নিয়ে ভোট করতে আসুক, বিজেপিকে কটাক্ষ ফিরহাদ হাকিমের। নাচতে না জানলে উঠান বেকা। নিজেরাই বলল সেন্ট্রাল ফোর্স আনো, তার জন্য এত মস্তানি করলো যে এবার সেন্ট্রাল ফোর্স কেউ কিছু করতে পারবে না, সেন্ট্রাল ফোর্স এসে গেছে, যেন মনে হচ্ছে সেন্ট্রাল ফোর্স ওদের অধীনে। এইবার বলছে ইলেকশনে রিপোল চাই, রিগিং হয়েছে। আমি তো বুঝতে পারছি না এবার কি ওদের ওই ইন্ডিয়ান আর্মি নিয়ে আসতে হবে নাকি রাফেল দিয়ে বুথ গার্ড দিতে হবে, কোনটা করবে ওটা ঠিক করে নিয়ে আগে। আগামীকাল রামনবমী আর ভোটের আগে রাম উন্মাদনায় ফুটছে পুরুলিয়া। রামনবমীর মিছিলে একে অপরকে টেক্কা দিতে মাঠে নামছে তৃণমূল এবং বিজেপির দুপক্ষই। 13 এপ্রিল গোশালা হনুমান মন্দির থেকে মিছিল করবে বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ। পরের দিন ওই একই জায়গা থেকে শোভাযাত্রা করবে তৃণমূলের রামনবমী কমিটি। ভোটের আগে প্রার্থীর ব্যানার নয়, পুরুলিয়া শহর ছেয়েছে রাম হনুমানের ব্যানারে। কে বড় রাম ভক্ত? ভোটের বাজারে সেই প্রমাণ দিতে এবার রামনবমীতে রাস্তায় নামছে তৃণমূল বিজেপি, দুই যুযুধান পক্ষ। এবারে রামনবমী আদপে গেরুয়া ও ঘাসফুল শিবিরের শক্তি প্রদর্শনের লড়াই। 13 এপ্রিল পুরুলিয়ার গোশালা হনুমান মন্দির থেকে মিছিল করবে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ। পরের দিন ওই একই জায়গা থেকে শোভাযাত্রা করবে তৃণমূলের রামনবমী কমিটি। সেই নিয়ে দু দলের মধ্যে শুরু হয়েছে তরজা। প্রদর্শনের এখনো কোনো জায়গা নেই এবং আমরা কোনো শক্তি প্রদর্শনের মধ্যে দিয়ে যেতে চাইছি না। যখন নির্বাচনের সময় তাদের সামনে কোনো উন্নয়নের কথা নেই, তাদের সামনে কোনো অন্য ইস্যু নেই, তখন তারা শ্রী রামচন্দ্রকে ইস্যু হিসেবে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা কোনো রকম দলীয় পতাকা, কোনো রকম দলীয় লোগো ইউজ করছি না। পাল্টা রাম রাজনীতির অভিযোগ তুলেছে গেরুয়া শিবিরও। গত বছর রামনবমীর মিছিল ঘিরে উত্তাল হয়েছিল পুরুলিয়া। বজরং দলের মিছিলের জেরে প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছিল গোটা শহর। ভেতরে ভেতরে গেরুয়া শিবির যে পোক্ত জমি তৈরি করে ফেলেছে তা জানা যায় ওই দিনই, যে ঘটনার ছাপ পড়ে পঞ্চায়েত ভোটের ফলাফলেও। আয়োজনে বহরেই স্পষ্ট, লোকসভা ভোটের আগে রামনবমীতে গতবারের মিছিলকেও টেক্কা দিতে চাইছে গেরুয়া শিবির। রামকে সামনে রেখে কাঁটায় কাঁটায় টক্কর দিতে তৈরি তৃণমূলও। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। তৃণমূলের প্রতীক কিন্তু পাহাড়ে গোর্খা প্রার্থী। কার্শিয়ংয়ের ভোট প্রচারে এভাবেই পাহাড়ের ভাবাবেগ উস্কে দিতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং কেন্দ্রে দিল্লিবাসী রাজু সিং বিস্তকে প্রার্থী করায় বিজেপিকেও খোঁচা দিলেন তৃণমূল নেত্রী। বিমল গুরুং রসনগিরিদের আক্রমণ করে বললেন, পাহাড়ের টাকা লুট করে পাহাড়কেই আর দেখছে না এরা।
পাহাড়ের মন জয় গোর্খা সত্তা ও ভাবাবেগকে হাতিয়ার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কার্শিয়ংয়ে জনসভায় সেই ভাবাবেগকে উস্কে দিতেই তৎপর ছিলেন তৃণমূল নেত্রী। এ কাজে তার হাতিয়ার প্রার্থী ভূমিপুত্র অমর সিং রায়। हमारा सिंबल है, पहाड़ का कैंडिडेट है, कितना अच्छा है, वो भूमिपुत्र है। দার্জিলিং কেন্দ্র থেকে এবার দিল্লিবাসী উদ্যোগপতি রাজু সিং বিস্টকে প্রার্থী করেছে বিজেপি। নাম না করে তা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী। दार्जिलिंग में एक लड़का नहीं मिला आपको, एक लड़की नहीं मिला आपको, मणिपुर से ले आया दार्जिलिंग में चुनाव लड़ने के लिए। मैं तो बंगाली को नहीं दिया, हमको दार्जिलिंग आने पड़ता है, आपको भी सिलीगुड़ी जाना पड़ता है, यही हमारा अंडरस्टैंडिंग होना चाहिए। রাজনীতির কারবারিদের মতে প্রকাশ্যে না থাকলেও পর্দার আড়ালে বসে এখনো বিজেপির হয়ে ঘুঁটি সাজাচ্ছেন বিমল গুরুং। তাই এদিন সুকৌশলে গুরুং রোশনগিরিদের আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। आपका ये बिमल गुरुंग रोशनगिरी तरफ जो लोग है, ये लोग इतना पैसा कमाता है, पैसा कमाने के बाद बाहर चला जाता है, बाहर में बिजनेस बनाता है, लेकिन मिट्टी को नहीं देखता है, पहाड़ वासी को नहीं देखता है। 5 साल पहले तो बीजेपी को आपने ही जिताया, मिस्टर गुरुंग आपने जिताया था, कहा गया आपका एमपी? গত 10 বছর ধরে গেরুয়া শিবিরের দখলে দার্জিলিং। বিমল গুরুংদের সমর্থনে 2009 থেকে বিজেপি প্রার্থীরাই জিতে আসছেন এই কেন্দ্রে। তবে এবারের ছবিটা অনেকটাই আলাদা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বিজেপির প্রতি আশাভঙ্গ হয়েছে পাহাড়বাসীর। এই পরিস্থিতিতে গোর্খা জাতিসত্তাই পাখির চোখ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ের ভোট ভাগ হবে তা নিশ্চিত, আর তার বেশিরভাগটা যাতে তৃণমূলের প্রার্থী পান সেজন্য গোর্খা ভাবাবেগকে কাজে লাগালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, কার্শিয়াং। কার্শিয়াংয়ের এই সভার পর রোহিণীতে যান মুখ্যমন্ত্রী এবং সেখানকার চা শ্রমিক এবং তাদের পরিবারের শিশুদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। रेशन दुकान से मिलता है तो अच्छा, बच्चा लोगों को स्कूल है पढ़ने के लिए, कौन क्लास तक है? 7, 6, 8 8 तक है। उसके बाद कहाँ जाता है? हमारा बच्चा सब पढ़ने जाते हैं, इधर ही पढ़ता है। अच्छा, इधर में 10 क्लास स्कूल नहीं है? नहीं है। अच्छा, कितना दूर तक नहीं है? यहाँ से पश्चिम तक जाना पड़ता है, काशियांग तक जाना पड़ता है। और इधर से नजदीक इधर में होता है ना, इधर में होता है। काशियांग में कैसे जाता है? साइकिल में, स्कूटर लेके? गाड़ी है, स्कूल का बस है? नहीं, हमारा अच्छा, अपन का प्राइवेट गाड़ी में। ठीक है, बाद में हम देख लेंगे। अच्छा रहिए। क्या नाम है इसका? शिवम। ओहो, नीचे आ रहा। वेरी गुड। ভোটের আগে গান্ধীগিরির বার্তা বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গলায়। দলীয় কর্মীদের প্রতি তার নির্দেশ, ভোটের দিন কেউ এক গালে মারলে অন্য গাল বাড়িয়ে দিতে হবে। নির্বাচনে কোনো অশান্তি চাইছেন না অনুব্রত। নকুলদানা খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকারক, সেই সতর্ক বার্তা নিয়ে আমেরিকা থেকে চিঠি পেয়েছেন অনুব্রত। ভোট মিটলে তারও জবাব দেবেন তিনি। যদি কেউ ওরা জামালি করে, তুই মার খাবে, তুই মারতে পারবে না, এই নির্দেশ দিলাম। চিঠি পাঠিয়েছে, চিঠিতে দেখলাম নকুলদানা সম্বন্ধে লিখেছে। তারাও নকুলদানাকে ভালোবাসে, নকুলদানাকে ভালোবাসে বলে নকুলদানা সম্বন্ধে জানতে চেয়েছে। উনি বলতে চাইছেন যে নকুলদানা মানে তো সুগার, হেভি সুগার আছে। তবে সবাইকে খাওয়াচ্ছেন মনে হয়? সবাই না, তিনি কোনো প্রার্থী নন, তবে প্রার্থী থেকে কোনো অংশে তার ব্যস্ততা কম নন। তিনি হচ্ছেন বীরভূম জেলার জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল, আর তিনি এখন আমাদের নিউজ 18 বাংলার ক্যামেরার মুখোমুখি। কেষ্টদা আর অনুব্রত মণ্ডল, কোন নামটা আপনার বেশি পছন্দ? কেষ্ট। কেন? এই কেষ্ট আমার ছোটো থেকে কেষ্ট, মা বলে কেষ্ট, বাবা বলে কেষ্ট, সেই আওয়াজটা শুনতে ভালো লাগে না? বর্দি, আমার দিদিরা বলে কেষ্ট, সেটাই তো ভালো লাগে। অনুব্রত মণ্ডল তো তোমার মিডিয়া বলে, হ্যাঁ, ওই অনেকজনা বলে অনুব্রত, কিন্তু কেষ্ট নামটা শুনতে ভালো লাগে। কেষ্ট মানে কৃষ্ণ, কলির কৃষ্ণ। বলছি যে ধরুন এই প্রথম থেকে মানে একটা জায়গা থেকে আজকে আপনি রাজ্য রাজনীতিতে এসছেন, মানে কিভাবে? মানে আমি রাজ্য রাজনীতি জানি তো, আমি তো এই বীরভূম জেলাতে রাজনীতি করি। আমি তো রাজ্যের রাজনীতিতে কলকাতায় থাকতাম। কলকাতায় সব বড় বড় লিডার আছে, আমি অত বড় লিডার হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই আমার। আমি সামান্য বীরভূম জেলা, ছোটো একটা জেলা, এটা নিয়ে থাকতে যাই। মমতা ব্যানার্জি যা নির্দেশ করে সেটা পালন করি।
মমতা ব্যানার্জি যা নির্দেশ করে সেটা পালন করি, কিন্তু মমতা ব্যানার্জিকে আমি অন্তর দিয়ে ভালোবাসি। মমতা ব্যানার্জি যা বলবে তা করতে হবে। ভোট প্রচারে কংগ্রেসের চমক, দার্জিলিং এর কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকারের সমর্থনে প্রচারে অভিনেত্রী নাগমা। চোপড়া ব্লকের দাসপাড়া হাই স্কুল ময়দানে কংগ্রেসের সভায় যোগ দেন তিনি। ভোট প্রচারে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী এস আলওয়ালিয়া প্রচারে বেরিয়ে দুর্গাপুর আদালতের বার অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। আলোচনায় উঠে আসে আলওয়ালিয়ার আইনজীবী থাকাকালীন সময়ের কথাও। একদিনের জন্য সৌমিত্র খাঁকে বাঁকুড়ায় ঢুকতে অনুমতি দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশের পর 16 এপ্রিল মনোনয়নপত্র জমা দেবেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী। আর্থিক প্রতারণা সহ একাধিক অভিযোগে তার বাঁকুড়া জেলায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল হাইকোর্ট। সুপ্রিম কোর্ট থেকে একদিনের জন্য জেলায় ঢোকার অনুমতি পেয়েছেন সৌমিত্র। শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে রায়গঞ্জে মানববন্ধন কর্মসূচি। স্বাধীনতা সংগ্রামী প্রয়াত যতীন্দ্রনাথ কর ছিলেন রায়গঞ্জের কলেজপাড়ার বাসিন্দা। প্রতি বছর নিয়ম করে ভোট দিলেও গত পুরো ভোটে বোমাবাজির কারণে ভোট দিতে পারেনি যতীনবাবুর স্ত্রী রানী কর। রানী দেবী এবং তার পরিবারের উদ্যোগেই এই কর্মসূচি। ভোট দিতেন, ভোট দেবেন, কিন্তু কাটোয়ার চর বিষ্ণুপুর গ্রাম প্রশ্ন তুলছে, ভোট দিয়ে পাবো কি? গোটা গ্রামটাই যে গিলে খাচ্ছে ভাগীরথী। ভোট এলে নেতাদের গ্রামের কথা মনে পড়ে, তবে ভোট মিটলেই আবার ভাঙনের সঙ্গে লড়াই। সব হারিয়ে ব্রাত্য থেকে যায় চর বিষ্ণুপুর। একসময় ভাগীরথীর তীরে সংসার পেতেছিল এক গ্রাম। দুর্গা দালানে ঢাকের বোল উঠত, কালী মন্দিরে আলো জ্বলত, প্রাইমারি স্কুল থেকে শোনা যেত নামতার শব্দ, মেলার মাঠে ভিড় হতো। এসবই হতো, এখন আর হয় না। ভাগীরথী গিলে খাচ্ছে কাটোয়ার অগ্রদ্বীপ পঞ্চায়েতের চর বিষ্ণুপুর গ্রামকে। 2019-এ এসে গ্রাম বেঁচে আছে শুধু সরকারি নথিতে। 1998 সাল থেকে ভাগীরথী গিলতে শুরু করে চর বিষ্ণুপুর গ্রাম। তখন বাসিন্দা ছিলেন অন্তত 1435 জন। 2019-এ কোনো রকমে 10 থেকে 12টি পরিবার রয়ে গিয়েছে। ভোট এলে নেতারা এসে ভোট চান, গাদা গাদা প্রতিশ্রুতি দেন। চর বিষ্ণুপুর আগে প্রতিশ্রুতিতে বিশ্বাস করত, ভাবত ভাঙন আতঙ্ক কাটিয়ে শান্তিতে ঘুম আসবে। শেষ হয়ে যাওয়া এই গ্রাম এখন জানে প্রতিশ্রুতিগুলো সত্যি নয়, তবু এখনো চর বিষ্ণুপুর ভোট দিতে যায়। সব শেষ হয়ে গেল, ভেঙে চড়ে, জমি নাই, জায়গা নাই, এখন অবস্থা খুব খারাপ, পুরোটাই চলে গেছে। এখন তো বর্তমানে এই তো লোকের জমিতে ঘর করে আছি। গ্রামের প্রবীণদের আশঙ্কা ভাঙনের গ্রাসে একদিন পুরোপুরি মুছে যাবে চর বিষ্ণুপুর। নেতারা আসে, এসে ভোটের প্রচারে এসে চলে যায়। নেতারা এসে বলে হ্যাঁ হবে, হ্যাঁ করবো, এই তো। আমরা সেই কপাল নেই, এখন দিশাহারা হয়ে নদীর পাড়ে বসে থাকি। তারা ভোটের সময় আসে, কিন্তু তার পিছনে আর কেউ আর আসে না, দেখেও না। যা আছে এই গঙ্গাধারে আমাদের মরণ হবে, গঙ্গাধারেই থাকতে হবে। প্রাণে বাঁচতে ভিটে মাটি ছেড়ে পালিয়েছেন অনেকে। যাদের সামর্থ্যে কুলিয়েছে তারা একটু দূরেই জমি কিনেছেন। তারা ভোট এলে গ্রামে এসে ভোট দিয়ে যান। আর কেউ কেউ এখনো শিকড় আঁকড়ে পড়ে আছেন। এরা সবাই জানেন আরো কত ভোট আসবে, তারা ভোটও দেবেন, তবে কিছু পাওয়ার আশায় নয়। চর বিষ্ণুপুর ভোট দেয় ব্রাত্যজন হয়ে। কাটোয়া থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা।